সেখানে রয়েছেন। আমি জানি যে অনেক বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, অনেক মঠ মিশনের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে কি এরকম নিয়ম রয়েছে শুধুমাত্র হিন্দুরা সেখানে যাবেন, সংখ্যালঘুদের ট্রিটমেন্ট করা হবে না? আমার জানা নেই। ধরে নিলাম যে সরকারি নয়, কারণ বলা হচ্ছে বাইরের থেকে ফান্ড আসছে, কিন্তু আমি বলছি সরকার তো কোথাও একটা অনুমোদন দিয়েছে হাসপাতাল তৈরি করার জন্য, সরকার তো নজরদারি নিঃসন্দেহে রয়েছে। কিভাবে টাকা দিয়েছে আমি বলছি। দেখো, আজকে অনেকে গলা উঁচিয়ে অনেক কিছু বলছে, অনেক জায়গায় অনেক সুবিধা নেওয়ার জন্য, কিন্তু এতদিন অনেকেই চোখ বুজে ছিল। খারিজি মাদ্রাসার ভূমিকা প্রথম উঠে আসে দেগঙ্গা আর ক্যানিংয়ের দাঙ্গার সময়। দেগঙ্গা এবং ক্যানিংয়ের দাঙ্গার সময় অভিযোগ ওঠে যে হাজি নুরুল ইসলাম, যিনি এমপি ছিলেন, মারা গেছেন, এবং হাসান ইমরান আলী, যার সম্বন্ধে অভিযোগ তিনি সিমির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি তাকে রাজ্যসভার সাংসদ করেন। তারা এই খারিজি মাদ্রাসাগুলো থেকে লোক নিয়ে গিয়ে ওই জায়গায় দেগঙ্গা এবং ক্যানিংকে হিন্দু শূন্য করার প্ল্যান করেন এবং সেই অনুযায়ী দাঙ্গা চালান। এমনকি ক্যানিংয়ে এমনও অভিযোগ আসে এক হিন্দু মহিলাকে মাদ্রাসায় শেকলে বেঁধে রেখে তাকে 10 দিন ধরে গণধর্ষণ করা হয়। তো আজকে দেখো 3 রকমের মাদ্রাসা আছে, এডেড, আনএডেড আর খারিজি। এডেড কারা? যারা সরকারি টাকা পায় এবং যাদের নিয়ম হচ্ছে তারা সরকারের টেট বা এসএসসি যা হবে সেইখান থেকে তারা শিক্ষক নিয়োগ করবে এবং সেইভাবে তারা সরকারি পুরো সিলেবাস তারা ফলো করবে। এক মিনিট, কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন অভিযোগ আসছে, এই যে যখন 5ই জুন আমাদের সরকার আসার পরে যখন এই বিভিন্ন মাদ্রাসাগুলো নিয়ে একটা সমীক্ষা চালানো শুরু হয়, অভিযোগ আসছে যে এই এডেড এবং আনএডেড এই যারা আছে, যাদের এসএসসি বা মাদ্রাসা সার্ভিস সিলেকশন থেকে শিক্ষক নিয়োগ করার কথা, তারা সেটা এড়িয়ে ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে এবং সেই শিক্ষকদের অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত যোগ্যতা মান তারা পেরোচ্ছেন না। এইবার দেখো, আজকে এই তোমার খারিজি মাদ্রাসার ভূমিকা বড়ভাবে উঠে আসে যখন খাগড়াগড় বিস্ফোরণ হয়। দুটি মাদ্রাসার নাম উঠে আসে, শিমুলিয়া এবং মুর্শিদাবাদের মাকিমনগর। শিমুলিয়া মাদ্রাসা ছিল মেন সেন্টার এবং সেখানে নারী স্কোয়াড বানানো হতো, নারীদের একটা মানে স্কোয়াড সেখানে বানানো চলছিল। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি তারা করছিল, আর মাকিমনগর মাদ্রাসা তারা স্লিপার সেল বানাচ্ছিল। এবং এদের নেটওয়ার্ক কতটা ছড়িয়ে গেছিল, তুমি গত বছরেও ব্যাঙ্গালোর থেকে একজন বাংলাদেশি জঙ্গিকে ধরা হয় যে সেখানে রাজমিস্ত্রির ছদ্মবেশে লুকিয়েছিল, তার সঙ্গেও এই মাকিমনগর মাদ্রাসার যোগাযোগ পাওয়া গেছে। আজকে 2002 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম বলেন খারিজি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আড্ডাখানা। তিনি কেন বলেন? কারণ সেই সময় তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আদবানিজি একদম পুরো গোয়েন্দা রিপোর্ট দেখান, যেখানে দেখা যায় যে কিভাবে এই মাদ্রাসাগুলোতে মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করার কাজ চলছে। এরপরে এইটা নিয়ে তো সিপিএম তৎকালীন সময়ে বহুল বিতর্ক হয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে পিছিয়ে যেতে হয়। 2011-তে পরিবর্তন হলো। পরিবর্তনের ফলটা কি হলো? মমতা ব্যানার্জি বললেন যে উনি 10,000 এরকম খারিজি মাদ্রাসাকে, অনুমোদনহীন মাদ্রাসাকে স্বীকৃতি দেবেন। কিন্তু মজার ব্যাপার, 10,000 মাদ্রাসাকে উনি স্বীকৃতি দিতে চাইলেন, আবেদন করলেন কতজন? 1400 জন। এবং সেই আবেদন খতিয়ে কিভাবে দেখা হয় যে তারা সেখানে তাদের পাঠ্যক্রম কি, তাদের ম্যানেজমেন্ট কমিটি কিভাবে চলে, তাদের ফান্ড কোথা থেকে আসে, একদম নির্দিষ্ট কেন্দ্র সরকারের গাইডলাইন আছে। সেই গাইডলাইন খতিয়ে দেখে পেলেন খালি 235 জন। এবং 2026-এর ভোটের আগে আরও 366টি মাদ্রাসাকে এই গাইডলাইন মানে কমিটিকে এড়িয়ে অনুমোদন দেওয়া হলো। আচ্ছা, বাকি মাদ্রাসাগুলো কি টাকা পেল না? বাকিরাও টাকা পেল। কোথা থেকে পেল? তারা টাকা পেল ওয়াকফ বোর্ডের মাধ্যমে। ওয়াকফ বোর্ডের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসাগুলো টাকা পেল, এই যে বাচ্চারা বলছে তারা মৌলবি হতে চায়, কেন হতে চায়? কারণ এই মৌলবি হওয়াতে একটা সহজ রোজগার। এখন এই ওয়াকফ বোর্ড তো এতদিন এদেরকে ইমাম ভাতা দিয়েছে, এই মৌলবিদের যারা জঙ্গি তৈরি করেছে। বলা হয়েছে সংখ্যালঘুদের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইমাম ভাতা সেটা মাদ্রাসা বোর্ড থেকেই নিয়ে দেওয়া হচ্ছিল, ওয়াকফ বোর্ডের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এবং সেই কারণেই সংখ্যালঘু উন্নয়নে প্রত্যেক বছর সবথেকে বেশি বাজেট বরাদ্দ থাকতো, যাতে এই জঙ্গি তৈরির কারখানাগুলো চলে। মমতা ব্যানার্জি, আমি একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি, মমতা ব্যানার্জি এতে সরাসরি মদত দিয়েছেন। কারণ যেহেতু তিনি জামাতের একটা বড় অংশের সমর্থনে এই রাজ্যের সরকারে বসেছেন এবং তারপরে দুবার সরকার গড়েছেন 16 এবং 21-এ,
তাই জন্য তিনি তাদের এইভাবে পে ব্যাক উনি করেছেন। তো বলেওছেন একাধিকবার, আমার কাছে বক্তব্য রয়েছে, সময় হলে আমি শোনাবো। এবার এক উনি মিনিট বলেছিলেন আমি যে শেষ করে নিই, মাদ্রাসা আছে, স্বর্ণালী। মাদ্রাসায় ইসলামিক ধর্ম পড়ানো হয়, আমি ওদের মধ্যে হাত দিই না, আমি ওদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। না, এটা ওনার আজকে- বক্তব্য, আজকে আমি অফিশিয়াল অন বলছি- রেকর্ড। আজকে আমি বলছি তুমি যদি মেমারিতে যাও, তোমরা বলছো সীমান্তের কথা, হ্যাঁ। সীমান্তের মেদিনীপুর, কথা। বর্ধমান। আজকে তোমাদের মনে আছে আয়েশা জান্নাত মোহনা ধরা পড়েছিল, তার পূর্ব নাম ছিল প্রজ্ঞা দেবনাথ, তাকে কনভার্ট করা হয়েছিল এবং তারপরে সে জামাতের একজন মানে রিক্রুটার হয়ে সে বাংলাদেশে ধরা পড়ে। তার বাড়ি কোথায় ছিল? আরামবাগে। এবং তুমি আরো যোগাযোগ দেখো, আরামবাগের থেকে ধরা পড়ে কদরগাজী। এই কদরগাজী কে ছিল না, যে আর খাগড়াগড় কাণ্ডের মূল মাস্টার মাইন্ড কৌশলের শালা, এবং সে ওই আরামবাগে। অর্থাৎ নেটওয়ার্কটা তোমরা যে ভাবছো সীমান্তে, শুধু না, সীমান্তে আমি তো নয়, শুরুতেই বললাম, এটা অনেক ভেতর অব্দি মেদিনীপুর ছড়িয়ে এবং গেছে। আব্দুল কাজীকে এবার- গড়বেতা থেকে অ্যারেস্ট করা হয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।